হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে দেখতেই পাচ্ছ বোর্ডে আমাদের যেটা লেখা আছে সেটা হলো মাইটোসিস আর মিওসিস। ঠিক আছে, এটা হচ্ছে অনেক জটিল একটা ব্যাপার, অনেকের কাছেই হচ্ছে এটা মানে খিচুড়ি হয়ে যায়। মাইটোসিসের মধ্যে মিওসিস ঢুকে যায় আর মিওসিসের মধ্যে মাইটোসিস ঢুকে যায়। তো আজকে আমরা চেষ্টা করবো মোটামুটি পুরোটাকে, যাতে হচ্ছে এই খিচুড়িটা না হয় এবং একটা ক্লিয়ার কনসেপ্ট যাতে আমাদের থাকে কোথায় কোনটা ঘটে এবং কেন ঘটে, এবং সেই অনুযায়ী এদের আলাদা আলাদা কি নামে আমরা চিহ্নি বা হচ্ছে আলাদা কি নামে এদেরকে হচ্ছে পরিচয় করানো যেতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকটা আমরা দেখবো এবং প্রত্যেকটাই আমাদের এক্সাম পার্সপেক্টিভে দরকার। এবার এটা শুধুমাত্র যে হচ্ছে 9-10-এর জন্য দরকার তা নয়, যারা কিন্তু চাকরি পরীক্ষার্থী তাদের জন্যও কিন্তু সেম ভাবে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বিকজ অফ সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো নাও দেখা যাক এক এক করে। তো দেখো, খেয়াল করে আগে মাইটোসিস আমরা বলি, তারপরে মিওসিসে যাব। যদিও আরো একটা সেল ডিভিশন হয়, এগুলো প্রত্যেকটাই কোষ বিভাজনের পার্ট। এবার আরো একটা সেল ডিভিশন হয়, তবে সেখানে আপাতত আমরা যাচ্ছি না। আপাতত এই দুটো যে মেজর পার্ট আছে এই দুটোকে আমাদের জানা দরকার। তো দেখো, একদম ফার্স্টেই খেয়াল করি হচ্ছে মাইটোসিস। মাইটোসিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, মাইটোসিস মানে অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটা আমি কি বললাম, কোষ বিভাজন। তাহলে ফার্স্টে আমাকে যেটা লিখতে হবে সেটা হলো কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন বা সেল ডিভিশন বলা হয়। তাহলে এগুলো আলটিমেটলি কি, দুটোই হলো এক এক প্রকারের কোষ বিভাজন। এবার এই যে কোষ বিভাজনের কথা আমরা বলছি, কোষ বিভাজন মানে কি, এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে বা যে কোনো জীব দেহে যে সেল থাকে, কোষ থাকে, সেই কোষগুলো সবসময় বিভাজিত হয়, যার ফলে কি হয়, আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হই, তাই তো। তারপরে আমাদের হচ্ছে প্রজননের সময় যে হচ্ছে মেল বা পুরুষ দেহ থেকে হচ্ছে এক প্রকার গ্যামেট তৈরি হয়, স্ত্রী দেহ থেকে এক প্রকার গ্যামেট তৈরি হয়, সেগুলো মিলিত হয়, হয়ে তারপরে নতুন যে জীব সেটা আবার তৈরি হয় তাদের মিলনের ফলে। বোঝা গেল? এগুলো হয়। এই প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু আছে অ্যাকচুয়ালি আমাদের মাইটোসিস আর মিওসিস। বোঝা গেল? তাহলে এই যে জীবের ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা, তার সাথে সাথে যে প্রজননের মাধ্যমে একটা জীব থেকে তার পরবর্তী জেনারেশন তৈরি হয়, এই প্রত্যেকটার মধ্যে আলটিমেটলি আছে কি, এই কোষ বিভাজন বা সেল ডিভিশন। ওকে, প্রথমে আমরা যদি মাইটোসিসে চলে আসি, মাইটোসিস মানে কি, এখানে দেখতে পাচ্ছ বোর্ডে 2n থেকে দুটো 2n তৈরি হয়েছে। তার মানে কি, মাইটোসিস যে কোষ বিভাজন, এই প্রক্রিয়াতে একটা কোষ যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2n যা আছে সেটাই কি হয়, পরবর্তী দুটো কোষ তৈরি হয়। তার মানে আলটিমেটলি কি, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো এবং প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই থাকবে। বোঝা গেল? তার মানে একটা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেক কোষের ক্রোমোজোম যা ছিল তাই থাকবে। প্লাস আরো একটা স্টেজ দেখবে, এখানে কিন্তু একটাই মাত্র ধাপ। এখানে প্রথম থেকে যদি খেয়াল করে, এখান থেকে এটা একটাই মাত্র ধাপ, কিন্তু এখানে দেখো 2n ছিল, 2n থেকে n হয়ে গিয়েছে, তাহলে এটা একটা ধাপ হচ্ছে। আবার দ্বিতীয় এই n গুলো ডিভাইড হয়ে আরো একটা করে হচ্ছে ধাপ তৈরি করছে। তার মানে আলটিমেটলি কটা ধাপ হলো, দুটো ধাপ হলো। আর এখানে মোট কিন্তু আমাদের এখানে মাত্র একটা ধাপ হয়েছে। তাহলে এখানে একটা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। আর তার সাথে মনে রাখবো, অপত্য কোষ মানে যে কোষগুলো নতুন তৈরি হলো, সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। তাহলে আমরা কি বলছি, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। তার মানে দেখো, এখানে আবার আমরা বলে দিই প্রথম থেকে, একটি কোষ থেকে দুটো কোষ তৈরি হলো, এবং এক্ষেত্রে কিন্তু অপত্য কোষ মানে কি, যে কোষগুলো তৈরি হবে তাদেরকে অপত্য বলা হবে, আর যে কোষ থেকে তৈরি হবে তাকে জনিত্রী বলা হবে, কারণ এটা পেরেন্ট, তাই জন্য ওটাকে বলা হবে জনিত্রী, এটাকে বলা হবে অপত্য। তাহলে এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ, আচ্ছা এখানে আমরা জনিত্রী বললাম, যেটা জনিত্রী সেটাকে আমরা মাতৃকোষ বলতে পারি, কারণ মা থেকেই তো সন্তানরা তৈরি হয়। তো সেই কারণে আমরা বলতে পারি কি, অপত্য কোষ নিচের গুলো, আর উপরেরটা যেটাকে আমরা জনিত্রী কোষ বলতে পারি অথবা মাতৃকোষ বলতে পারি। ঠিক আছে, এই সেম বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি আমরা মিওসিসে চলে যাই, বলেছি এখানে দুটো স্টেপ হয়, তাই তো। তাহলে যে কারণে প্রথম যে স্টেপ হয় এটাকে বলা হয় আমাদের মিওসিস 1। ঠিক আছে, আমরা শর্টে লিখে দিচ্ছি মিও 1। ওকে, এটাকে কি লিখছি, মিও 1। আর এটাকে কি লেখা যেতে পারে, মিও 2, মানে এটাকে বলা যেতে পারে মিওসিস 2, এটা বলা যেতে পারে। তাহলে এখানে মিওসিস 1 আর মিওসিস 2। তাহলে মিওসিস 1 যদি দেখি, তাহলে 2n থেকে দুটো হচ্ছে n হচ্ছে। তাহলে খেয়াল করো, 2n ছিল সেখান থেকে n হয়ে গেছে, মানে ক্রোমোজোম সংখ্যা কি হলো, কমে গেল, তাই না। তাহলে এখানে মিওসিসে কি হয়, ক্রোমোজোম সংখ্যা প্রথমটায় কমে গেল, n হয়ে গেল 2n থেকে। আর দ্বিতীয় স্টেজ যদি দেখি, যেটাকে বলা হচ্ছে মিওসিস 2, সেখানে যদি খেয়াল করা হয়, সেখানে কিন্তু একটা একটা n ছিল, সেই n গুলো থেকে n সংখ্যকের কোষ তৈরি হয়েছে। মানে প্রথমে দেখো ভালো করে খেয়াল করো, 2n থেকে n হয়েছে, তারপরে এই n থেকে কিন্তু আর n/2 মানে n এর অর্ধেক হয়নি। প্রথমটায় অর্ধেক হয়েছে, কিন্তু দ্বিতীয়টায় আর অর্ধেক হয়নি, দ্বিতীয়টায় কি সেম রয়ে গেছে। কিন্তু প্রথমটায় একটা থেকে দুটো হয়েছে, তারপরে সেই দুটো থেকে আবার দুটো দুটো করে টোটাল 4টে কোষ হয়েছে।
তাহলে যদি আমরা কম্পেয়ার করি এখানে 1 নম্বর পয়েন্টের সাথে, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে মুছে দিই আমরা। তাহলে এখানে 1 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি একটি কোষের মোট 4টি অপত্য উৎপন্ন হয়। আমরা দেখলাম যে একটা 2n ছিল, সেখান থেকে দুটো হয়েছে, কিন্তু সেই দুটো থেকে আবার দুটো দুটো করে 4টে হয়েছে। তাহলে এক্স্যাক্ট মানে সব থেকে শেষে মোট কতগুলো পাওয়া গেল, তাহলে মোট এখানে দুটো দুটো 4টে কিন্তু অপত্য পাওয়া গেছে। আবার একইভাবে যদি আমরা দ্বিতীয় পয়েন্ট খেয়াল করি, তাহলে হচ্ছে এখানে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। কারণ কি, প্রথমে 2n ছিল, সেটা n হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারছি, অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, 3 নম্বর আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি, কোথায় দেখা যায় এই মাইটোসিস। যদি আমরা বলি তাহলে মাইটোসিস কোথায় দেখা যায়, তো দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে জীব যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে কি আকৃতিতে বড় হচ্ছে, বা ধরে নাও আমাদের কোথাও যদি কেটে যায়, বা যে কোনো উদ্ভিদের যদি কোথাও কেটে যায়, তাহলে সেই যে কাটা স্থান, সেই কাটা স্থানের কি কোষ একা একা তৈরি হয়ে সেটাকে আবার ঠিক করে দেয়। তাহলে এই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাইটোসিস হয়। কি হয় এখানে, মাইটোসিস। এবং মাইটোসিস প্রক্রিয়া আমরা যদি দেখি যে কোষ একবার বিভাজিত হয়, সেখান থেকে একটা থেকে দুটো কোষ তৈরি করে। ঠিক আছে, তাহলে একটা কোষ বিভাজিত হয় হয়ে দুটো কোষ তৈরি করে, এইটাকে বলছি মাইটোসিস। আবার একইভাবে যদি বলি মিওসিস, এরও যদি 3 নম্বর পয়েন্ট ঠিক একই পয়েন্টের ভিত্তিতে বলি কোথায় দেখা যায়, তাহলে আমি বলেছিলাম যে আমাদের যে জীবগুলো আছে তারা কিন্তু একটা থেকে যখন হচ্ছে মানে কোনো একটা জীব আছে, তার মেল এবং ফিমেল তারা মিলিত হয়ে তাদের কিন্তু পরবর্তী জেনারেশন তৈরি করে। ঠিক সেম ভাবে এই যখন মিলিত হবে তখন এদের মধ্যে আলটিমেটলি মিলন ঘটার সময় মিলন কার ঘটে, গ্যামেটের ঘটে। ঠিক আছে, কার মিলন ঘটে, গ্যামেটের। এবার যখন আমরা হচ্ছে মানুষ নিয়ে বলবো তখন আমরা বলতে পারি মেল যে গ্যামেট তাকে আমরা বলি শুক্রাণু, আর স্ত্রী যে গ্যামেট তাকে বলা হয় ডিম্বাণু। এটা কিন্তু ফুল বা অন্যান্য যে কোনো কিছুতে, যে কোনো প্রাণীতে, যে কোনো উদ্ভিদে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই গ্যামেট থাকে। এবার গ্যামেটের আলাদা আলাদা নাম হতে পারে, বাট প্রত্যেকের ক্ষেত্রেই একটা থাকে স্ত্রী গ্যামেট আর একটা থাকে পুরুষ গ্যামেট। বোঝা গেল? এবার এই যে দুটো গ্যামেটের মিলন হয়, এই গ্যামেটের মিলনের ফলেই পরবর্তী জেনারেশন তৈরি হয়। এবার এই যে গ্যামেটের মিলন হওয়ার আগে এই গ্যামেট যে তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হয় এই মিওসিস প্রক্রিয়ায়। তাহলে এই মিওসিস কোথায় দেখা যায়, এটা কিন্তু আমাদের গ্যামেট উৎপন্ন সময় দেখা যায়। কারণ যে 2n কোষ থাকে সেটা থেকে গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেটগুলো কি হয়ে যায়, প্রত্যেকটা n হয়ে যায়, যেটাকে হ্যাপ্লয়েড বলা যেতে পারে। আর এখানে দুটো জিনিস তোমরা এক্সট্রা মনে রাখো, 2n মানে কিন্তু আমাদের ডিপ্লয়েড আর n মানে কিন্তু হ্যাপ্লয়েড। আবার একইভাবে যেটা 2n বলা হচ্ছে এখানে কিন্তু ট্রিপ্লয়েডও আসে। তখন কি হয়ে যাবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা, যে যদি 2n হচ্ছে ডিপ্লয়েড হয়, n যদি হ্যাপ্লয়েড হয়, তাহলে 3n হলে সেটাকে আমরা কি বলবো। ওকে, তো নাও এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স মাইটোসিস আর মিওসিসের মধ্যে। আর মনে রাখতে হবে দুটোই কি, দুটোই আসলে কিন্তু কোষ বিভাজন বা সেল ডিভিশন। ওকে, তো এখানে সেল ডিভিশন নিয়ে তো মোটামুটি আমরা কথা বললাম। এরপরে আমরা আপকামিং আরও ভিডিওতে এই ধরনের টার্মিনোলজির মধ্যে আমরা চেষ্টা করব হচ্ছে এই ধরনের বায়োলজির যত টার্ম আছে, যত ছোট ছোট বিষয় আছে সেগুলো নিয়ে ডিসকাস করার। তোমাদের যদি কোনো বিষয় হচ্ছে জানা না থাকে বা কোনো বিষয়ের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, অবশ্যই সেগুলোকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করবো সেগুলোর উপর হচ্ছে আগে ভিডিও বানানো। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।